নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং পড়াশুনো ভালোভাবে করছো তোমরা সকলে। আজকের আমি তোমাদের দর্শনশাস্ত্র বিষয়ে তার একটি অন্যতম অধ্যায় বৌদ্ধ দর্শন, তার উপরে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই 50টি প্রশ্ন উত্তর এতটাই গুরুত্বপূর্ণ যে 50টি উত্তর তোমরা করে রাখলে বৌদ্ধ দর্শন থেকে যে কোনো ধরনের ক্রিটিক্যাল প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হোক না কেন, তোমরা কিন্তু তার উত্তর দিতে পারবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন হলো, নিম্নের কোন উক্তিটি বৌদ্ধ দর্শনের মূল উদ্দেশ্যকে সবচেয়ে যথার্থভাবে প্রকাশ করে? নিচে যে 4টি অপশান দেওয়া হয়েছে সেই 4টি অপশানের মধ্যে কোন অপশানটা বৌদ্ধ দর্শনের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে চরিতার্থ করে বা প্রকাশ করে? বৌদ্ধ দর্শনের মেন উদ্দেশ্য হচ্ছে মানব জীবনের যে দুঃখ, সেই দুঃখের কারণ অনুসন্ধান করা, এবং শুধু কারণ অনুসন্ধান করা নয়, সেই কারণ থেকে কিভাবে মানুষ নিবৃত্তি পাবে তার পথ দেখানো। এই কারণে আমরা দেখেছি গৌতম বুদ্ধ তার 4টি আর্য সত্যে দ্বিতীয় আর্য সত্যে তিনি দুঃখের কারণকে দেখিয়েছেন, যেখানে অবিদ্যা থেকে জরামরণ পর্যন্ত তিনি 12 প্রকার কার্যকারণ শৃঙ্খলের কথা তিনি বলেছেন এবং অবিদ্যাকে দুঃখের মূল কারণ হিসেবে তিনি চিহ্নিত করেছেন। এবং চতুর্থ আর্য সত্যে সেই দুঃখ থেকে কিভাবে নিবৃত্তি লাভ হবে তার পথ দেখাতে গিয়ে তিনি অষ্টাঙ্গিক মার্গ, যেটাকে পরবর্তীকালে তিনি প্রজ্ঞা, শীল, সমাধি, এই 3টি ভাগে বিভক্ত করেছেন, সেটা নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তী প্রশ্ন হলো যে বুদ্ধদেবের মধ্যম প্রতিপদ মূলত কোন দার্শনিক অবস্থানের ভিত্তি? আমরা সকলে জানি যে গৌতম বুদ্ধ হচ্ছে, তার দর্শন হচ্ছে মধ্যম প্রতিপদ দর্শন। কিন্তু মধ্যম প্রতিপদ দর্শন হলেও তার এই যে মধ্যম প্রতিপদ মূলত কোন দার্শনিক অবস্থানের ভিত্তি, সেটা তোমাকে বলতে হবে। দেখো, গৌতম বুদ্ধের যে দর্শন, সেই দর্শন এমন এক প্রকার দর্শন যেটা হচ্ছে তিনি মানুষের জীবনের ভারসাম্য বজায় রেখে কিন্তু তিনি দর্শনটা করতে চেয়েছিলেন। কেন? কারণ তিনি বিশ্বাস করতেন যে কোনো বিষয়ে চরমভাবে কৃচ্ছতা সাধন করে মুক্তি লাভ বা মোক্ষ লাভ হয় না, আবার একদম সুখে রাজবিলাসে রাজার ঘরে থেকে রাজকীয় জীবনযাপন করে জীবনের যে লক্ষ্য, মূল উদ্দেশ্য, সেটাকেও অনুসন্ধান করা যায় না। তাহলে এই প্রশ্নের যথার্থ উত্তর হবে চরমপন্থা পরিহার করে ভারসাম্যপূর্ণ জীবন ও দর্শন। তাহলে বৌদ্ধদেবের মধ্যম প্রতিপদ মূলত কোন দার্শনিক অবস্থানের ভিত্তি? না, চরমপন্থাকে পরিহার করতে হবে এবং ভারসাম্য জীবন এবং দর্শন, এইটা হচ্ছে তার যথার্থ উত্তর। এরপরের প্রশ্ন, নিম্নের কোন ঘটনাটির সঙ্গে মহাভিনিষ্ক্রমণ শব্দটি যুক্ত? কি বলেছে প্রশ্নে? নিম্নের কোন ঘটনাটির সঙ্গে মহাভিনিষ্ক্রমণ এই শব্দটি যুক্ত? বোধিবৃক্ষের নিচে ধ্যান, প্রথম ধর্মপ্রচার, সংসার ত্যাগ, না মহাপরিনির্মাণ? দেখো, তার সংসার ত্যাগকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়েছে। হলো, এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে এবং তোমরা নিজেরা কমেন্টে জানানোর চেষ্টা করবে যে নিজে থেকে কতগুলোর মতো ঠিক করতে পেরেছিলে তোমরা। পরবর্তী প্রশ্ন, নিম্নের
কোন ধারাবাহিক ঘটনাটি কালানুক্রমিকভাবে সঠিক? ক্রম অনুসারে সঠিক তোমাকে বলছে, সময় ভিত্তিতে ক্রম অনুসারে সঠিক। নিম্নের কোন ধারাবাহিক ঘটনাটি কালানুক্রমিকভাবে সঠিক? এইখানে দেখো দিয়েছে ধর্মচক্র প্রবর্তন, বোধিলাভ, মহাভিনিষ্ক্রমণ, মহাপরিনির্বাণ। আমরা সকলে জানি যে নির্বাণের পরে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছে, তাহলে মহাপরিনির্বাণটা শেষই হবে এটা নিশ্চিত। এবার গৌতম বুদ্ধ কিন্তু প্রথমে সংসার ত্যাগ করেছিল, গৃহত্যাগ করেছিল। তো সেইটাকে আমরা একটু আগে পড়লাম যে কি বলছে না মহাভিনিষ্ক্রমণ বলছে, তাহলে মহাভিনিষ্ক্রমণটা প্রথমে হবে এবং মহাপরিনির্বাণটা শেষই হবে। তাহলে এই রকম অপশান কোনটা আছে না অপশান বি। তারপরে তিনি তো বোধিসত্ত্ব লাভ করবেন এবং সেই বোধিসত্ত্বকে প্রচার করবেন ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে দিয়ে। তাহলে অপশান বি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন যুগলটি সঠিকভাবে মেলেনি? চারটা অপশান দেওয়া আছে, তোমাকে বলতে হবে কোনটা সঠিক রিঅ্যারেঞ্জ নয়। মানে সবগুলো অপশানে ঠিক দেওয়া আছে, শুধু একটা অপশান এমন রয়েছে যেটাতে ভুল দেওয়া আছে, তোমাকে সেটা খুঁজতে হবে। প্রথমে দেখো তোমাদের আমি বলে দিই, এই ধরনের প্রশ্ন আলোচনার মধ্যে দিয়ে তোমাদের প্রশ্নটা বুঝতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট প্রশ্ন না বুঝে উত্তর দেওয়ার কারণে, বেশিরভাগ স্টুডেন্টরা তাদের কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, তারা জানে বোঝে উত্তরগুলো, তাও করতে পারে না, পরীক্ষার খাতায় ভুল করে আসে। এইখানে আমি এই প্রশ্নগুলো আলোচনা করার মধ্যে দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়াল প্রশ্নকে কীভাবে পড়ে বুঝে তারপরে উত্তর দিতে হয়। প্রশ্নতে বলেছে নিম্নের কোন যুগলটি সঠিকভাবে মেলেনি? তাহলে চারটা অপশান আছে, চারটা অপশানেই সঠিক কথা বলা আছে। তার মধ্যে একটা অপশান এমন রয়েছে যেটা হচ্ছে মেলেনি, মানে সঠিক নয়। বলছে প্রথম মহাসঙ্গীতি কোথায় হচ্ছে রাজগৃহে, এটা ঠিক। দ্বিতীয় মহাসঙ্গীতি হচ্ছে কোথায় না পাটলিপুত্রে, ঠিক। চতুর্থ মহাসঙ্গীতি কোথায় হচ্ছে কাশ্মীরে। আর দ্বিতীয় মহাসঙ্গীতি কোথায় হয়েছে না সারনাথ। এইটা কিন্তু ভুল, দ্বিতীয় মহাসঙ্গীতি কিন্তু সারনাথে হয়নি। এই কারণে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এবার এইগুলো কোনটা কোথায় হয়েছে কোনটা কোথায় হয়নি, হ্যাঁ, তার জন্য যদি তোমাদের মনে হয় যে এই টেক্সটগুলো পড়বো, নোটগুলো পড়বো, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও এবং আমি তারা যদি হোয়াটসঅ্যাপে আমাকে SMS করে তাহলে আমি তাদেরকে সেই টেক্সট প্রদান করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব নিজে কোনো গ্রন্থ রচনা করেনি, এই তথ্য থেকে কোন সিদ্ধান্তটি গ্রহণযোগ্য? প্রশ্নটা বুঝতে পেরেছ? বুদ্ধদেব নিজে কোনো গ্রন্থ রচনা করেনি, এই তথ্য থেকে কোন সিদ্ধান্তটি গ্রহণযোগ্য? না, গৌতম বুদ্ধ কোনো গ্রন্থ রচনা না করলেও তার যে বাণী সেগুলো পরবর্তীকালে ত্রিপিটক রূপে গঠিত হয়েছে, এইটা হচ্ছে এর সঠিক উত্তর। তাহলে অপশান বি। পরবর্তী প্রশ্ন বলছে নিম্নের কোনটি ত্রিপিটকের অংশ নয়? বুদ্ধদেবের বাণীগুলোকে ত্রিপিটকের আকারে প্রকাশ করা হয়েছে। ত্রিপিটক মানে তিনটি ঝাঁপি বা পেটি, সেই তিনটি ঝাঁপির মধ্যে কি পড়ছে বিনয় পিটক, সুপ্ত পিটক এবং অভিধর্ম পিটক। তাহলে অপশান ডি সঠিক উত্তর এই প্রশ্ন অনুসারে, বিশুদ্ধিমজ্ঞ। পরবর্তী প্রশ্ন, সুপ্ত পিটকের অন্তর্গত নয় কোনটি? সুপ্ত পিটকের অন্তর্গত নয় কোনটি? দেখো সুপ্ত পিটক না, তার আবার চারটা অংশ, হ্যাঁ, তো সেই সুপ্ত পিটকের অংশ কোনটা নয় তোমাকে বলতে হবে। দীর্ঘ নিকায়, মজ্জিব নিকায়, সংযুক্ত নিকায়, মহাবিভাষা। মহাবিভাষা হচ্ছে সঠিক উত্তর। কোনটা নয় বলেছে, কারণ দীর্ঘ নিকায়, মজ্জিব নিকায়, সংযুক্ত নিকায়, অঙ্গুত্তর নিকায় এইগুলো হচ্ছে কি না সুপ্ত পিটকের অংশ। যদি প্রশ্নগুলো মনে হয় যে গুরুত্বপূর্ণ এবং যদি মনে হয় যে প্রশ্নগুলো কি বলা যায় তোমরা করতে পারছো এবং এই রকম প্রশ্ন পেতে চাইছো বারবার, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী প্রশ্ন, অভিধর্ম পিটকের আলোচনার প্রধান বিষয় কোনটি? অভিধর্ম পিটকের আলোচনার বিষয়বস্তু, তাহলে পিটক, বিনয় পিটক, সুপ্ত পিটক, অভিধর্ম পিটক। এই অভিধর্ম পিটকে কি নিয়ে আলোচনা করা হয়? অভিধর্ম পিটকে নিয়ে আলোচনা করা হয় কি
না বৌদ্ধ দর্শনের সূক্ষ্ম দার্শনিক তাত্ত্বিক আলোচনা, সেইটা হচ্ছে অভিধর্ম পিটকের আলোচনার বিষয়বস্তু। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন যুগলটি ভুল তোমাকে বলতে হবে, কোনটা ভুল তোমাকে বলতে হবে? বুদ্ধ ঘোষ বিশুদ্ধিমজ্ঞ লিখেছে, অশ্ব ঘোষ বুদ্ধচরিত লিখেছে, ধম্মপদ ত্রিপিটকের বাইরে রচিত। তারপরে মিলিন্দ প্রশ্ন না গুরুত্বপূর্ণ বৌদ্ধ গ্রন্থ। তাহলে এইগুলোর মধ্যে কোনটা ভুল? অপশান সি, কারণ ধম্মপদ ত্রিপিটকের বাইরে রচিত বলা হয়েছে, কিন্তু ধম্মপদ ত্রিপিটকের বাইরে রচিত নয়, ত্রিপিটকের অংশ, কারণ ক্ষুদ্র নিকায়ের অংশ সেটা। পরবর্তী প্রশ্ন, থেরোবাদ সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সঠিক? থেরোবাদ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? এবার থেরোবাদ স্থবিরবাদ এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এইগুলো যদি জানতে চাও তাহলে টেক্সট বিষয়বস্তু জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে, আমি তোমাদের প্রদান করার চেষ্টা করব। থেরোবাদ সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সঠিক? না থেরোবাদ হচ্ছে না এটি ব্যক্তিগত নির্মাণ লাভের প্রধান লক্ষ্য বলে দাবি করে। ব্যক্তিগত নির্মাণ লাভ, হ্যাঁ, অর্থাৎ এই যে আমরা দর্শনকে বৌদ্ধ দর্শন দুভাগে ভাগ করেছি না, হিনজান মহাযান, এই হিনজানি যারা বিশেষ করে সৈত্রান্তিক বৈভাষিক এদেরকে না থেরোবাদী স্থবিরবাদী বলা হয়। হ্যাঁ, তাই যারা থেরোবাদী তারা কিন্তু নিজের ব্যক্তিগত নির্মাণ লাভের উপর বেশি গুরুত্ব দেয়, এবং এরা কিন্তু কঠোর মতবাদী। এরা বৌদ্ধ দর্শনের মানে গৌতম বুদ্ধের যে বাণীগুলো রয়েছে, বিষয়বস্তুগুলো রয়েছে, সেগুলোকে না তারা কঠোরভাবে পালন করার চেষ্টা করে। পরবর্তী প্রশ্ন, চার আর্য সত্যের মধ্যে দুঃখ সমুদয় বলতে কি বোঝায়? দুঃখ সমুদয়, দুঃখ সমুদয় বলতে কি বোঝায়? দুঃখের নিবৃত্তিকে বোঝায়, দুঃখের কারণকে বোঝায়, দুঃখের ফলকে বোঝায়, না দুঃখের উপশমকে বোঝায়? না দুঃখ সমুদয়, দুঃখ সমুদয় মানে দুঃখের কারণ। কারণ চারটা আর্য সত্য রয়েছে না, দুঃখ সমুদয়, হ্যাঁ, তারপরে দুঃখ নিবারণ, দুঃখ নিবারণের উপায়। তাহলে দুঃখ সমুদয় আর দুঃখের কারণ, হ্যাঁ, এই দুটো কিন্তু একই। তাহলে দুঃখ সমুদয় বলতে কি বোঝানো হচ্ছে? দুঃখের কারণকে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি দ্বিতীয় আর্য সত্যের যথার্থ ব্যাখ্যা? কোনটি দ্বিতীয় আর্য সত্যের যথার্থ ব্যাখ্যা বলেছে? না দ্বিতীয় আর্য সত্যে আগে বলি কি নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় আর্য সত্যে দুঃখের কারণ নিয়ে আলোচনা করা হয়েছে, এবং সেখানে অবিদ্যাকে দুঃখের মূল কারণ বলা হয়েছে। তাহলে অবিদ্যা থেকে তৃষ্ণা, এবং তৃষ্ণা থেকে আসক্তি, এবং সেই আসক্তি থেকে দুঃখের সৃষ্টি, এইটা হচ্ছে কি না দ্বিতীয় আর্য সত্যের যথার্থ ব্যাখ্যা। পরবর্তী প্রশ্ন, প্রত্যুত্ত সমুৎপাদবাদের আলোকে কোন উক্তিটি সঠিক? প্রত্যুত্ত সমুৎপাদবাদের আলোকে কোনটা সঠিক তোমাকে বলতে হবে। আমরা সকলেই জানি যে প্রত্যুত্ত সমুৎপাদবাদ একটা কার্যকারণ সংক্রান্ত মতবাদ। হ্যাঁ, প্রত্যুত্ত সমুৎপাদবাদ হচ্ছে কি এমন একটা মতবাদ যেখানে কোনো জিনিস থেকে প্রাপ্ত হয়ে কোনো জিনিস উৎপত্তি হয়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? প্রত্যেক ঘটনা নির্দিষ্ট কারণের উপর নির্ভরশীল। এইটা দেখো, আমি বাকি অপশানগুলো পড়ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতে দর্শনশাস্ত্রের বিষয়ের ভিডিও কেউ দেখতে চায় না, তার উপরে ভিডিও বড় হয়ে গেলে তো তাও একদম দেখবে না। তো এই কারণে বাকি অপশানগুলো পড়ছি না, যথাসম্ভব প্রশ্ন পড়ে উত্তরে দেওয়ার চেষ্টা করছি এবং ব্যাখ্যা করার চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী প্রশ্ন, প্রত্যুত্ত সমুৎপাদবাদ নিম্নের কোন দুটি চরম মতের মধ্যবর্তী অবস্থান গ্রহণ করে? তাহলে বৌদ্ধ দর্শন মধ্যম পন্থা অবলম্বনীয় দর্শন, আমরা আগেই প্রশ্নে আলোচনা করেছি। তাহলে কোন দুটি চরম মতবাদের মধ্যবর্তী মতবাদ তোমাকে সেটা বলতে হবে। সেটা হচ্ছে শাশ্বতবাদ এবং উচ্ছেদবাদ বা সর্ববিনাশবাদ। শাশ্বতবাদ এবং সর্ববিনাশবাদ বা উচ্ছেদবাদের মধ্যবর্তী মতবাদ। দ্বাদশ নিদানের সঠিক ক্রমের সূচনা ও সমাপ্তি কোনটি? মানে কোনটি দিয়ে শুরু হয়েছে এবং কোনটি দিয়ে শেষ হয়েছে তোমাকে সেটা বলতে হবে। দেখো, দ্বাদশ নিদানের অবিদ্যা দুঃখের মূল কারণ, আর অবিদ্যা যেহেতু মূল কারণ, সেই অবিদ্যা থেকে লাস্টে একদম কি উৎপন্ন হয়? জরামরণ। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন, নিম্নের কোনটি দ্বাদশ নিদানের অন্তর্গত নয়? দ্বাদশ নিদানের অন্তর্গত নয় এই প্রশ্নের উত্তর দিতে পারবে তখনই
যদি তুমি দ্বাদশ নিদান সেটা যদি তুমি ক্রমটা যদি জানো, কি অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জরামরণ। তাহলে এই হলো 12টা শৃঙ্খল। তাহলে এর মধ্যে অন্তর্গত নয় কোনটা? সমাধি। ক্লিয়ার? সমাধিটা হচ্ছে আমাদের অষ্টাঙ্গিক মার্গের অন্তর্গত। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দুঃখ নিরোধ সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সঠিক? দুঃখ নিরোধ সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সঠিক? দুঃখ নিরোধ সম্পর্কে কোন বক্তব্য সঠিক মানে কি বলছে? বলছে দুঃখ থাকবে না, দুঃখ নিবারণ হবে। দুঃখ নিবারণ কখন হবে? না যখন অবিদ্যার সম্পূর্ণ বিনাশ ঘটবে, অজ্ঞানতার বিনাশ ঘটবে। তাহলে অবিদ্যার বিনাশ ঘটলে তোমার মনের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হবে না, আর তৃষ্ণা যদি না হয় তাহলে তোমার মধ্যে সংস্কার উৎপন্ন হবে না, সংস্কার না হলে তুমি আর জন্মগ্রহণ করে দুঃখ কষ্ট ভোগ করবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে অবিদ্যা ও তৃষ্ণার সম্পূর্ণ বিনাশে দুঃখের নিবৃত্তি ঘটে, অপশন সি। তারপরে বৌদ্ধ দর্শনে নির্বাণ বলতে কি বোঝায়? দেখো, বৌদ্ধ দর্শনে নির্বাণ বলতে অনেকে বলেন নির্বাণ মানে হচ্ছে নিভে যাওয়া, কিন্তু বৌদ্ধ দর্শনে নির্বাণ বলতে বোঝায় কামনা, তৃষ্ণা এবং অবিদ্যার সম্পূর্ণ বিনাশ। নির্বাণ মানে, আমরা নির্বাণ মানে জানি যে দুঃখের আত্যন্তিক নিবারণ। তাহলে দুঃখের আত্যন্তিক নিবারণ হবে তখনই যখন তোমার মনের মধ্যে এই দুঃখের যে কারণগুলো, যেটা অবিদ্যা, তৃষ্ণা, কামনা, এইগুলো যখন তোমার মন থেকে বিনাশ হবে তখন সেটাকে বলবে নির্বাণ। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তিকে অহর্ত বলা হয়? কাকে অহর্ত বলা হয় বৌদ্ধ মত অনুসারে? এই প্রশ্নে তোমরা দেখো, আমি বলি অহর্ত তাকে বলে যে নির্বাণ প্রাপ্ত ব্যক্তি, হ্যাঁ, তাকে অহর্ত বলা হয়। তাহলে কি না, যিনি নির্বাণ লাভ করেছে সে হচ্ছে অহর্ত। পরবর্তী প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গের প্রজ্ঞা বিভাগের অন্তর্গত কোন দুটি? দেখো, অষ্টাঙ্গিক মার্গকে 3 ভাগে ভাগ করেছে, কি? প্রজ্ঞা, শীল, সমাধি। এবার প্রজ্ঞার কিছু ভাগ রয়েছে, অর্থাৎ এই অষ্টাঙ্গিক মার্গের কিছু মার্গ রয়েছে যেটা প্রজ্ঞার অন্তর্গত, কিছু মার্গ রয়েছে যেটা শীলের অন্তর্গত, কিছু মার্গ রয়েছে যেটা সমাধির অন্তর্গত। এবার স্টুডেন্টরা কিন্তু এইখান থেকেও প্রশ্ন ভুল করে, কোনটা প্রজ্ঞা, কোনটা শীল, কোনটা সমাধি, সেই নিয়ে তাদের জন্য দ্বন্দ্বের শেষ নেই। তাহলে এখানে প্রজ্ঞার অন্তর্গত দুটি কি কি না, প্রথম দুটো সাম্যক দৃষ্টি, সাম্যক সংকল্প, এটা হচ্ছে প্রজ্ঞার অন্তর্গত। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন বলছে নিম্নের কোনটি শীল বিভাগের অন্তর্গত নয়? কোনটা শীল বিভাগের অন্তর্গত নয়? এবার শীল বিভাগের অন্তর্গত নয় যেটা, সাম্যক বাক, সাম্যক কর্মান্ত, সাম্যক আজীব, সাম্যক সমাধি। তাহলে বাক, কর্মান্ত, আজীব এইগুলো কিন্তু পড়ে শীলের মধ্যে। শীল মানে কিন্তু আচার আচরণ। ক্লিয়ার? তাহলে এইখানে সমাধিটা কিন্তু শীলের অন্তর্গত নয়। তাহলে আমরা অষ্টাঙ্গিক মার্গকে যে ভাগ করেছি প্রজ্ঞাশীল, সমাধি, এই তিনটিতে, তাহলে সমাধির মধ্যে সমাধি পড়বে, তাহলে সমাধিটা এখানে শীলের মধ্যে পড়বে না। তাহলে এটাই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সাম্যক ব্যায়ামের উদ্দেশ্য কি? সাম্যক ব্যায়ামের উদ্দেশ্যটা কি? সাম্যক ব্যায়ামের উদ্দেশ্য হচ্ছে কুপ্রবৃত্তি দমন করতে হবে এবং সৎ প্রবৃত্তির বিকাশ ঘটাতে হবে। এইটা হচ্ছে সাম্যক ব্যায়ামের মেন উদ্দেশ্য। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি পঞ্চশীলের অন্তর্ভুক্ত নয়? পঞ্চশীলের অন্তর্ভুক্ত নয়। এবার দেখো, পঞ্চশীল কি তোমরা কিন্তু ভালো করে জানো, কি না? অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ, ব্রহ্মচর্য, এইটাকে বলছে পঞ্চশীল। অহিংসা মানে কায়িক, বাচনিক, মানসিক দিক থেকে কাউকে হিংসা না করা, শারীরিক দিক থেকে কাউকে হিংসা না করবে, তুমি এমন কোনো কাউকে কথা বলবে না যে সে কষ্ট পাবে, হিংসা না করা, হ্যাঁ, এবং মানসিক দিক থেকে কাউকে কষ্ট না দেওয়া, মানসিক নিপীড়ন না করা। তাহলে এইগুলো হচ্ছে অহিংসার মধ্যে পড়ে। সত্য মানে সত্য কথা বলা, হ্যাঁ, এবং অস্তেয় মানে হচ্ছে চুরি না করা, হ্যাঁ, তারপরে অপরিগ্রহ মানে প্রয়োজনের অতিরিক্ত তুমি গ্রহণ করবে না, এবং ব্রহ্মচর্য ব্রত পালন করা। তো এইগুলো হচ্ছে কী সব না পঞ্চশীলের অন্তর্গত।
তাহলে কোনটা প্রজ্ঞশীলের অন্তর্গত নয়? না যোগ্যটা প্রজ্ঞাশীলের অন্তর্গত নয়, এই পঞ্চশীলের অন্তর্গত নয়। এটা তোমাদের মনে রাখতে হবে, যোগ্য পঞ্চশীলের অন্তর্গত নয়। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধমতে সমাধির মোট স্তর কতটি? সমাধির মোট স্তর কটি? দেখো, বৌদ্ধ মত অনুসারে সমাধির মোট স্তর হলো 9টি। এই 9টি স্তরের মধ্যে হ্যাঁ আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা রূপ সমাধি, একটা অরূপ সমাধি। সেইগুলো তোমরা যদি টেক্সট পেতে চাও, সেগুলো পড়তে চাও ডিটেলসে, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তাহলে সমাধির ভাগ কটা? না 9টা সমাধি। দেখো এইখানে পরবর্তী প্রশ্নে তাই দেয়া হয়েছে। বলছে নিম্নের কোনটি অরূপমূলক ধ্যানের অন্তর্গত নয়? মানে তাহলে সমাধি বা ধ্যান দু প্রকার, একটা রূপমূলক, একটা অরূপমূলক। তাহলে কোনটি রূপমূলক ধ্যানের অন্তর্গত নয় তোমাকে বলেছে? বলছে কাশানান্তয়ন, বিজ্ঞানায়ন্তয়ন আর অকিঞ্চয়নায়ন্তয়ন। তো এই তিনটা হচ্ছে অরূপমূলক ধ্যানের অন্তর্গত, কিন্তু বিতর্ক এটা অরূপমূলক ধ্যানের অন্তর্গত নয়। পরবর্তী প্রশ্ন, জ্ঞান কর্ম সমুচ্চয়বাদ অনুসারে, কি জ্ঞান কর্ম সমুচ্চয়বাদ অনুসারে মুক্তির জন্য কোনটি অপরিহার্য? কেবল জ্ঞান, কেবল কর্ম, জ্ঞান এবং কর্মের সমন্বয়, কেবল ভক্তি। প্রশ্নেই বলা হয়েছে জ্ঞান কর্ম সমুচ্চয়বাদের জন্য, তাহলে জ্ঞান এবং কর্মের সমন্বয় দরকার, তাহলে এটাই সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, অনাত্মবাদ অনুসারে আত্মা বলতে কি বোঝানো হয়? অনাত্মবাদ অনুসারে আত্মা বলতে কি বোঝায়? নিত্য অপরিবর্তনশীল সত্তাকে, পরিবর্তনশীল চেতন প্রবাহকে, ঈশ্বরের অংশকে, না দেহমাত্রকে? বৌদ্ধ মত অনুসারে আত্মা স্থায়ী আত্মা নেই, তাহলে আত্মা কি? না চেতনশীল, পরিবর্তনশীল, কি বলা যায়, চেতন প্রবাহ, সেটাই আত্মা। কারণ দেহ মনের চেতন প্রবাহকে আত্মা বলা হচ্ছে, সেটাই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বলছে সংঘাতবাদ অনুযায়ী মানুষ কি? বৌদ্ধ দর্শনে সংঘাতবাদ স্বীকার করে, সংঘাত, সেখানে কিন্তু বলা হয় মানুষ পঞ্চস্কন্ধের সমাহার। হ্যাঁ, তাহলে এই সংঘাতবাদ অনুযায়ী মানুষ কি? মানুষ হচ্ছে শারীরিক এবং মানসিক উপাদানের সংঘাতে বা সমষ্টিতে সৃষ্টি, সেটাই বলবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি পঞ্চস্কন্ধের অন্তর্ভুক্ত নয়? পঞ্চস্কন্ধের অন্তর্ভুক্ত নয়। এবার পঞ্চস্কন্ধ কি কি? রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এইগুলো। তাহলে এই স্কন্ধগুলোর যদি তুমি জেনে থাকো, তাহলে কোনটা নয় তুমি বুঝতে পারবে। না আত্মা নয়, এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পঞ্চস্কন্ধের মধ্যে দৈহিক উপাদান কোনটি? দৈহিক উপাদান কোনটি? পঞ্চস্কন্ধের মধ্যে আমি বললাম রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এগুলো রয়েছে। তার মধ্যে রূপ স্কন্ধ হলো দৈহিক উপাদান, হলো। আর বিজ্ঞান, সংজ্ঞা, সংস্কার এগুলো কি? না মন। তাহলে দেহ মনের চেতন প্রবাহ হচ্ছে আত্মা বৌদ্ধ মত অনুসারে। তাহলে রূপ স্কন্ধের মধ্যে পড়ছে দেহ, আর বাকি যেগুলো রয়েছে বিজ্ঞান, সংজ্ঞা, সংস্কার, এগুলো হচ্ছে সব মধ্যে কার মধ্যে পড়ে? মনের মধ্যে। পরবর্তী প্রশ্ন, ক্ষণিকবাদ অনুসারে কোনটা ঠিক তোমাকে বলতে হবে? সমস্ত বস্তু নিত্য, সমস্ত বস্তু ক্ষণস্থায়ী, আত্মা চিরস্থায়ী, ঈশ্বর একমাত্র নিত্য। তাহলে সমস্ত বস্তু ক্ষণস্থায়ী, এটা ক্ষণিকত্ববাদে বলা হয়। আর ক্ষণ কি? ক্ষণ হচ্ছে সময়ের এমন এক অবিভাজ্য অংশ যাকে বিশ্লেষণ করলে আর পাওয়া যায় না, সেটা হচ্ছে ক্ষণ। এরপরই সলক্ষণ তত্ত্ব অনুযায়ী কোনটা ঠিক তোমাকে বলতে হবে। সলক্ষণ তত্ত্ব অনুযায়ী দেখো, সলক্ষণ দেখো বৌদ্ধ মত অনুসারে না প্রমেয় পদার্থ দুটো, একটা হলো সলক্ষণ আর একটা হলো সামান্য লক্ষণ, হলো। এবার এই সলক্ষণকে জানা যায় প্রত্যক্ষ দ্বারা এবং সামান্য লক্ষণকে জানা যায় অনুমানের দ্বারা। তাহলে এই দুটো বিষয়কে দুটো আলাদা আলাদা প্রমাণের দ্বারা জানা যায় বলে বৌদ্ধ দার্শনিকদেরকে কিন্তু প্রমাণ ব্যবস্থাবাদী বলা হয়। ক্লিয়ার? তাহলে এবার বলছে সলক্ষণ তত্ত্ব অনুযায়ী কোনটা ঠিক? না প্রত্যেক বস্তুর নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, এটাই সঠিক। তারপরে প্রশ্ন, অর্থক্রিয়াকারিত্বং লক্ষণম সৎ, এই উক্তিটির তাৎপর্য কী? এই উক্তির তাৎপর্য হলো যে বিষয়বস্তুর কার্য করার ক্ষমতা আছে সেটা সৎ,
এবং যার কার্য করার ক্ষমতা নেই তা অসৎ, তাই তো? তাহলে যার কার্য সম্পাদন করার ক্ষমতা আছে তাই বাস্তব, এটাই সঠিক উত্তর হবে। তারপরে প্রশ্ন বলছে, নিম্নের কোন সম্প্রদায় ব্যক্তিগত নির্বাণ লাভকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসাবে গ্রহণ করে? এটা কিন্তু আগে আমি বলেছি, তোমরা পারবে। মহাযান, যোগাচার, হিনযান বা থেরোবাদ মাধ্যমিক। থেরোবাদ, হিনযান একটু আগেই তো আমরা পড়েছি। থেরোবাদী যারা হচ্ছে তারা ব্যক্তিগত মুক্তি লাভকে বেশি গুরুত্ব দেয়। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন যুগলটি সঠিকভাবে মেলেনি তোমাকে বলতে হবে। বলছে বৈশাসিক, বাহ্য প্রত্যক্ষবাদী, ঠিক বলেছে। বৈভাষিক হচ্ছে বাহ্য প্রত্যক্ষবাদী, সৈদ্ধান্তিক বাহ্য অনুমেয়বাদী, যোগাচার বিজ্ঞানবাদ, মাধ্যমিক সর্বাস্তবাদী। কিন্তু মাধ্যমিক সর্বাস্তবাদী নয়, মাধ্যমিক হচ্ছে শূন্যবাদী। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন বলছে, সর্বাস্তিবাদ অনুযায়ী ধর্মসমূহের অস্তিত্ব সম্পর্কে কোন মতবাদটি বা বক্তব্যটি সঠিক তোমাকে বলতে হবে। সর্বাস্তবাদ অনুযায়ী ধর্মসমূহের অস্তিত্ব সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালে কোনো না কোনোভাবে বিদ্যমান ধর্মসমূহ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিন কালেই কোনো না কোনোভাবে বিদ্যমান। সর্বাস্তবাদী তো তারা যারা হচ্ছে বাহ্য জগতের এবং জগতের মনোনিরপেক্ষ অস্তিত্বকে স্বীকার করে যে বাহ্য জগতের এবং মনোজগতের উভয়ের অস্তিত্ব রয়েছে, তারা সর্বাস্তবাদী। এবং তারা মনে করেন এই যে ধর্মসমূহ তা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিন কালে কোনো না কোনোভাবে সেটা বিদ্যমান। পরবর্তী প্রশ্ন, বৈভাষিক সম্প্রদায়কে বাহ্য প্রত্যক্ষবাদী বলা হয় কেন? বৈভাষিককে বাহ্য প্রত্যক্ষবাদী বলা হয় কেন এবং সৈদ্ধান্তিককে বাহ্য অনুমেয়বাদী বলা হয় কেন? তাহলে একটা জানলে বাকিটি জানতে পারবে। বৈভাষিককে বাহ্য প্রত্যক্ষবাদী এই কারণে বলা হয় কারণ তারা স্বীকার করে যে বাহ্য বস্তুকে আমরা যে জানতে পারি সেটা প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে, প্রত্যক্ষের মাধ্যমে। অর্থাৎ তারা বাহ্য বস্তুর প্রত্যক্ষ জ্ঞান স্বীকার করে বলেই তাদেরকে হচ্ছে বাহ্য প্রত্যক্ষবাদী বলা হয়। পরবর্তী প্রশ্ন, সৈদ্ধান্তিক সম্প্রদায়ের মতে বাহ্য বস্তুর জ্ঞান কিভাবে সম্ভব? সৈদ্ধান্তিক মত অনুসারে বাহ্য বস্তুর জ্ঞান কিভাবে সম্ভব? বাহ্য বস্তুর জ্ঞান সম্ভব মানসিক প্রতিরূপের সাহায্যে, অর্থাৎ অনুমানের মাধ্যমে, কারণ এরা বাহ্য অনুমেয়বাদী। পরবর্তী প্রশ্ন, যোগাচার বা বিজ্ঞানবাদ সম্প্রদায়ের মূল প্রতিপাদ্য কি? অর্থাৎ যোগাচারবাদীরা বা বিজ্ঞানবাদীরা তাদের মেন প্রতিপাদ্য বিষয় কি? বাহ্য জগৎ একমাত্র সত্য, না বিজ্ঞান একমাত্র পরম সত্য? এইটা সঠিক উত্তর। বিজ্ঞান চেতনাই হচ্ছে একমাত্র সত্য, কারণ তারা হচ্ছে বিজ্ঞানবাদী, যোগাচারবাদী। সেখানে বলা হয় চেতনা হচ্ছে পরমার্থ সৎ, চিত্ত হচ্ছে পরমার্থ সৎ। পরবর্তী প্রশ্ন, আলোয় বিজ্ঞান সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সঠিক? আলোয় বিজ্ঞান, যোগাযোগবাদীদের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে আলোয় বিজ্ঞান। এই আলোয় বিজ্ঞান সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক তোমাকে বলতে হবে। তার সঠিক হচ্ছে এই যে কর্মবীজ, স্মৃতি ও সংস্কারের ভাণ্ডার রূপে একটা চেতন প্রবাহ, সেইটা হচ্ছে সঠিক উত্তর, বাকিগুলো সব ভুল। তারপরে মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠাতাকে? মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠাতা নাগার্জুন, কারণ তিনি শূন্যবাদী। শূন্যবাদে শূন্যতা বলতে কি বোঝায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। শূন্যবাদে শূন্যতা বলতে কি বোঝায়? শূন্যবাদে শূন্যতা বলতে বোঝায় স্বতন্ত্র স্বাধীন স্বভাবের অভাব। স্বাধীন ও স্বতন্ত্র স্বভাবের অভাব। এইখানে শূন্য বলতে চতুষ্কোটি বিনির্ময় মুক্তের কথা বলছে, যেটা হচ্ছে স্বাধীন এবং স্বতন্ত্র স্বভাবের অভাব, সেটাকে হচ্ছে কি শূন্যতা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মাধ্যমিক দর্শনে দুই সত্যবাদের পরমার্থ সৎ বলতে কি বোঝায়? দেখো এখানে মাধ্যমিক দর্শনে না দুই সত্য স্বীকার করা, একটা পরমার্থ সৎ আর একটা সমৃদ্ধি সৎ, এই দুই প্রকার সত্য কিন্তু স্বীকার করা হয়। প্রশ্নে বলা হয়েছে মাধ্যমিক দর্শনে দুই সত্যবাদে পরমার্থ সত্য বলতে বোঝায় কি? পরমার্থ সত্য দ্বারা কি বোঝানো হয়? না, সমস্ত বস্তুর স্বভাব শূন্যতার উপলব্ধি। জগতে যত বিষয়বস্তু রয়েছে সেগুলো সব স্বভাব শূন্য।
তার কারো কোনো স্বভাব নেই, আর কার যে স্বভাব আছে কি নেই সেটা জানা হয়, সেটা টেস্টিং করার জন্য তিনি কি বলা যায় চতুষ্কোটি বিনির্ময়ের মুক্তর কথা তিনি বলেছেন। পরবর্তী প্রশ্ন, নাগার্জুনের চতুষ্কোটির অন্তর্ভুক্ত নয় কোনটি? চতুষ্কোটির অন্তর্ভুক্ত নয় কোনটি? অস্থি, নাস্তি, মানে যেটাকে সৎ কোটি বলছে সেটা কিন্তু অস্থি, যেটা অসৎ কোটি বলছে সেটা নাস্তি, হ্যাঁ, আর যেটা সৎ এবং অসৎ কোটি বা অনুভয় কোটি সেটাকে অস্থি আর নাস্তি বলছে। তাহলে এখানে কেবল প্রত্যক্ষ, এটা যথার্থ উত্তর হবে। তারপরে প্রশ্ন, প্রসঙ্গ পদ্ধতির প্রধান উদ্দেশ্য কী? প্রসঙ্গ, এই প্রশ্নটা কিন্তু এই 2025 সালের পরীক্ষায় কিন্তু পড়েছে, করতে পারেনি স্টুডেন্টরা। প্রসঙ্গ পদ্ধতির প্রধান উদ্দেশ্য কী? এই প্রসঙ্গ পদ্ধতিটা কোন দর্শনের সাথে যুক্ত? বৌদ্ধ দর্শনের সঙ্গে। হ্যাঁ, বৌদ্ধ দর্শনের সঙ্গে কোন বৌদ্ধ? নাগার্জুনের সঙ্গে, শূন্যবাদের সাথে প্রসঙ্গ পদ্ধতি যুক্ত। আর এই যে প্রসঙ্গ পদ্ধতি, এর উদ্দেশ্যটা কি? প্রধান উদ্দেশ্য কি না, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রতিপক্ষের মতের স্ববিরোধিতা প্রদর্শন করে তা খণ্ডন করা। নিজের মত দেবে না, কিন্তু প্রতিপক্ষের মতকে খণ্ডন করবে, এটাই হচ্ছে প্রসঙ্গ পদ্ধতির মেন উদ্দেশ্য। তারপরে প্রশ্ন, অপহবাদ অনুসারে গরু শব্দের অর্থ কিভাবে নির্ধারিত হয়? দেখো, অপহবাদ হচ্ছে বৌদ্ধ দার্শনিকদের সামান্য সংক্রান্ত মতবাদ। যেমন ন্যায় দার্শনিকরা সামান্য সম্পর্কে বলে নিত্যত্ব সতী অনেক সমাপততম, অর্থাৎ যেমন সকল মানুষের মধ্যে মনুষ্যত্ব, সকল গরুর মধ্যে গোত্র, এটাকে তারা সামান্য বলছে। কিন্তু বৌদ্ধ দার্শনিকরা সামান্যকে ওইভাবে ব্যাখ্যা করে না। তারা যদি যেমন ধরো গোত্র, গরু, এই শব্দটাকে ব্যাখ্যা করবে কিভাবে না, যেটা অগরু থেকে আলাদা সেটা হচ্ছে গরু। তাহলে অপবাদ অনুসারে গরু শব্দের অর্থ কীভাবে নির্ধারিত হবে না, অগরু বস্তুকে বর্জন করার মাধ্যমে, মানে গরু হচ্ছে সেটা যেটা অগরু থেকে আলাদা। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ প্রমাণ তত্ত্বে দিগনাগ এবং ধর্মকীর্তি কটি প্রমাণ স্বীকার করে? দিগনাগ এবং ধর্মকীর্তি দুটি প্রমাণ স্বীকার করে, একটা হচ্ছে প্রত্যক্ষ, অপরটি হলো অনুমান। এবং তোমাদের মনে রাখতে হবে, এরা যে প্রত্যক্ষকে স্বীকার করেছে সেই প্রত্যক্ষর জন্য স্বলক্ষণকে এবং অনুমানের জন্য সামান্য লক্ষণকে, এই দুটো প্রমেয় পদার্থ তারা স্বীকার করে। এবং তারা কিন্তু প্রত্যক্ষ বলতে অভ্রান্ত, যে জ্ঞানটা অভ্রান্ত এবং যে জ্ঞানটা কল্পনাপৌঢ়, সেই জ্ঞানটাকে যথার্থ বলছে। তাহলে প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে কল্পনাপৌঢ়, অভ্রান্ত, অর্থাৎ এখানে কল্পনাপৌঢ় বলতে নাম জাতি গুণ বর্জিত। তাহলে কোন প্রত্যক্ষ নাম জাতি গুণ বর্জিত কল্পনাপৌঢ় না, সেটা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। বৌদ্ধ দার্শনিকদের মত অনুসারে নির্বিকল্পক প্রত্যক্ষই হচ্ছে একমাত্র যথার্থ প্রত্যক্ষ, কারণ এই প্রত্যক্ষের মধ্যে নাম জাতি গুণ তথা কোনো প্রকার কল্পনা যুক্ত থাকে না, এটাই হচ্ছে একমাত্র অভ্রান্ত। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন যুগলটি ভুল তোমাকে বলতে হবে। কোনটা ভুল? নাগার্জুনের মূল মধ্যমিকা কারিকা, অসঙ্গের হচ্ছে যোগাচার, অসঙ্গ যোগাচারবাদী, তারপরে ধর্মকীর্তির অর্থক্রিয়াকারিত্ব, আর বসুমিত্রের হচ্ছে যোগাচার। হ্যাঁ, তা বসুবন্ধুর যোগাচার হবে, বসুমিত্রের যোগাচার নয়। তাহলে এইটা হচ্ছে উত্তর, সঠিক উত্তর এই প্রশ্ন অনুসারে। তোমাকে ভুলটা খুঁজে বের করতে বলছে, এটা ভুল। পরবর্তী প্রশ্ন এবং অন্তিম প্রশ্ন কি বলছে, নিম্নের কোন ধারাবাহিকটি বৌদ্ধ দর্শনের বিকাশের ক্ষেত্রে সঠিক? অপশানগুলো দেখো, বৈভাষিক সৈদ্ধান্তিক, হিনজান, তারপরে যোগাচার মাধ্যমিক মহাযান, তারপরে বলছে যোগাচার ও বৈভাষিক হিনজান, মাধ্যমিক ও সৈদ্ধান্তিক মহাযান, মাধ্যমিক বৈভাষিক হিনজান, যোগাচার সৈদ্ধান্তিক মহাযান। এই চারটি মহাযানের কি বলা যায়, এই চারটি 4 নম্বর অপশানে বলা হয়েছে চারটি মহাযানের অন্তর্গত। না, চারটি মহাযানের অন্তর্গত নয়। কি আমরা জানি যে হিনজান, বৌদ্ধ দর্শন দুটো সম্প্রদায়, একটা হিনজান একটা মহাযান, তাই না? হিনজানের মধ্যে কি পড়ে? সৈদ্ধান্তিক বৈভাষিক। আর মহাযানের মধ্যে কি পড়ে? যোগাচার মাধ্যমিক। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশান ই।
তাহলে এই যে কতগুলো আমি প্রশ্ন আলোচনা করলাম, বৌদ্ধ দর্শনের ইজ অ্যান্ড এভরি টপিক, এমন কোনো টপিক নেই যে জায়গা থেকে কিন্তু আমার এখানে প্রশ্ন দেইনি। সমস্ত জায়গা থেকে প্রশ্ন নিয়ে আমি গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি মানে এই রকম ভিডিও, এরকম প্রশ্ন উত্তর, অ্যানালাইসিস, ব্যাখ্যা, যদি এই রকম প্রশ্ন যদি পছন্দ হয়, অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর একটা বিষয় তোমাদের বলি, আমি প্রত্যহ সকালে আমি এইভাবে প্রত্যেকটা দর্শন এসএলএসটির জন্য, যেহেতু এসএলএসটি পরীক্ষা হবে, সেহেতু আমি এসএলএসটির জন্য যত সিলেবাস রয়েছে, সিলেবাসে যা রয়েছে, সে ইন্ডিয়ান ফিলোসফি হোক, ওয়েস্টার্ন ফিলোসফি হোক, সাইকোলজি হোক, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি হোক, বা সে এথিক্স হোক, লজিক হোক, যাই হোক না কেন, দর্শন শাস্ত্রের এই এসএলএসটির সিলেবাসে যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো পার্টিকুলার, সেই বিষয়গুলোর উপরে আমি প্রত্যেক দিন এরকম 50টি করে প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তোমরা প্রত্যেকে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।